Assalamu alaikum everyone. This is Isha Jahmi with you guys. Thank you so much for joining the class. তো আজকে আমরা পড়ব অ্যাজ ইউ লাইক ইট ট্রাজি কমেডিটি, যেটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে একটি ট্রাজি কমেডি, কারণ এখানে ট্রাজেডিও রয়েছে কিছু অংশে এবং শেষে হাস্যরসাত্মক হয়ে যায়, মানে আহ, আনন্দের একটা কাহিনী হয়ে যায় শেষে। এখানে একটা তথ্য দেওয়ার আছে। আমাদের যে এরিস্টটল এরিস্টটল না এরিস্টটল রয়েছে দার্শনিক, তিনি পোয়েটিক্স নামক এরিস্টটল। একটা, হ্যাঁ, তিনি পোয়েটিক নামক একটা বই লিখেছিলেন। সেখানে তিনি ট্রাজেডির একটা সংজ্ঞা দিয়েছিলেন, ঠিক আছে? তো সেই ট্রাজেডির সংজ্ঞায় ছিল যে একটা ট্রাজেডি হবে ওয়ান অ্যাক্ট প্লে, যেখানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস মেনটেন থাকবে, এবং ট্রাজে ট্রাজেডিটা হবে, আর নায়ক যে ট্রাজেডি তার সাথে ঘটবে তার ভিতরে একটা ফ্ল থাকবে, মানে সে নিজের অজান্তেই ভুল করবে, সেই কারণে ট্রাজেডিটা ঘটবে তার সাথে, যেটা আমরা ইডিপাস রেক্সে দেখতে পাই। এখন বলো ইউনিটি অফ অ্যাকশন কি? ইউনিটি অফ অ্যাকশন হচ্ছে একটা কাহিনীর উপর, মানে একটা কাহিনীর উপর দিয়ে ওই পুরা নাটকটা ঘটবে, মূল একটা বিষয়বস্তু নিয়ে। আর ইউনিটি অফ টাইম হচ্ছে একটা দিনের মধ্যে ঘটবে কাহিনীটা। আর ইউনিটি অফ প্লেস হচ্ছে একটা জায়গায় ঘটবে। যেমন আমরা সেকেন্ড ইয়ার এইডিপাস রেক্সে দেখেছি যে ওখানের কাহিনী শুরু হয় কি, যে রাজার দরবারে সকল এলাকার মানুষ আসে, যে আমাদের এলাকায়, মানে আমাদের রাজ্যে প্লেগ রোগটা ছড়াইছে, কেন ছড়াইছে তার সমাধান করা প্রয়োজন। তো এই বিষয়টা নিয়ে যখন দেখতে যায়, তখন আস্তে আস্তে কাহিনী বের হয় যে কে রাজাকে মেরেছিল, মানে আগে যে রাজা ছিল তাকে কে মেরেছিল, এবং মানে আস্তে আস্তে ধীরে ধীরে পুরনো কাহিনী আমরা জানতে পারি। আর সেটা কিন্তু ওই একটা দিনের ভিতরেই হয়, যেদিন আর কি রাজ্যের সবাই এসে ইডিপাসের কাছে বিচারটা দেয় যে আমাদের রাজ্যে এত প্লেগ রোগ হইতেছে, কেন হইতেছে। এরপর তিনি যে ভবিষ্যৎবাণী করে এমন ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব পুরনো কাহিনী জানতে পারে এবং তার পরিচয় জানতে পারে, তার যে ভুল সেটা জানতে পারে, তার সাথে যে ট্র্যাজেডিটা হয় এই বিষয়ে জানতে পারে। আর এই সম্পূর্ণ ঘটনাটাই কি একটা দিনের ভিতরে ঘটে। তাহলে ট্র্যাজেডির নিয়ম হচ্ছে ইউনিটি অফ টাইম থাকবে, মানে একদিনের মধ্যে হতে হবে। ইউনিটি অফ অ্যাকশন, একটা বিষয় নিয়ে পুরো নাটকটা ঘটবে। ইউনিটি অফ প্লেস, একটা জায়গায় ঘটবে। এটা হচ্ছে এরিস্টটলের মতবাদ। আর সেখানে যে ট্রাজিক হিরো হবে তার ভিতরে একটা ট্রাজিক ফ্ল থাকবে, মানে তার দোষ থাকবে, কোনো যে কারণে দোষ বলতে কি, সেটা সে ইচ্ছাকৃতভাবে করবে না, নিজের অজান্তেই করে ফেলবে। আর যেটাটা ট্রাজিক ফ্ল। এবং তিনি হবে যে মানে উচ্চ বা সমৃদ্ধশালী পরিবারের ব্যক্তি। আচ্ছা, আজান দিছে, আমি আপাতত রেকর্ডিং পজ রাখি, এরপর শুরু করবো হ্যাঁ। তো আমি বলতেছিলাম, যেহেতু আজান শেষ হয়েছে আবার রেকর্ডিং শুরু করেছি, আমি বলতেছিলাম যে ট্রাজেডি সম্পর্কে অ্যারিস্টটল একটা মতবাদ দিয়েছেন যে ট্রাজেডির একটা নির্দিষ্ট রুলস থাকবে বা বৈশিষ্ট্য থাকবে। তো সেক্ষেত্রে আমরা ইডিপাস রেক্সকে একটা আদর্শ পিস হিসেবে ধরতে পারি। এখন আমাদের কথা হচ্ছে, এই যে অ্যারিস্টটল একটা মতবাদ দিয়েছেন যে ট্রাজেডির একটা বৈশিষ্ট্য থাকবে, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তার সময়ে তিনি এই ট্রাজেডির যে বৈশিষ্ট্য তিনি এটা ফলো করেননি। তার অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটি হচ্ছে ট্রাজি কমেডি। এখানে যেমন ট্রাজেডি রয়েছে, ঠিক সেরকম কমেডিও রয়েছে। আর এখানে একটা বিষয়বস্তু নিয়েও তিনি কাজ করেননি। তিনি না ইউনিটি অফ অ্যাকশন মেনেছেন, না ইউনিটি অফ প্লেস মেনেছেন। এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দেখব, যেমন একটা সময় রাজদরবার দেখব, কোনো সময় আহ আহ, উম, মানে হিরোর যে পরিবার আছে সেখানের কিছু জায়গার আর কি, আম, কি বলে, আমাদের এখানের হিরো হচ্ছে অরল্যান্ডো, মানে অরল্যান্ডো, এবং তার ভাই হচ্ছে অলিভার। তো তাদের বাসার বাগানের ওখানের কিছু সিন, তারপরে অ- অলিভারের কোর্টের কিছু সিন, এছাড়াও
আর সব থেকে বড় অংশ থাকবে দ্য ফরেস্ট অফ আর্ডেনে। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমরা দেখতে পাবো অ্যাজ ইউ লাইক ইট। তাহলে কি ইউনিটি অফ অ্যাকশনও তিনি মানেননি উইলিয়াম শেক্সপিয়ার। ইউনিটি অফ ইউনিটি অফ প্লেস মানেননি, ইউনিটি অফ অ্যাকশনও মানেননি, ইউনিটি অফ টাইমও মানেননি। কারণ এখানে বিভিন্ন দিনের কথা বলা হচ্ছে, একদিনের কাহিনী এখানে নেই। আর এখানে কমেডিও তিনি অ্যাড করেছেন। তো উইলিয়াম শেক্সপিয়ার যে ধরাবাঁধা যে নিয়ম ছিল ট্রাজেডির, সেই নিয়ম থেকে বের হয়ে তিনি আলাদাভাবে এই নাটকটি লিখেছেন, এবং এই নাটকটি হচ্ছে একটা ট্রাজি কমেডি। এখানে ট্রাজেডি রয়েছে, ঠিক তেমনি কমেডিও রয়েছে। আর এটার শেষের অংশটা সম্পূর্ণটাই কমেডি টাইপের, মানে কমেডি কাহিনী আর কি। এরপরে দেখো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যদি আমরা বলি, আমরা সবাই অলরেডি জানি উইলিয়াম শেক্সপিয়ার কে। তিনি হচ্ছেন একজন ইংল্যান্ডের রাইটার। তার জন্ম হয়েছিল 1564 সালে, মানে এলিজাবেথান এইজে পিরিয়ডে তিনি ছিলেন, এবং 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন এলিজাবেথান পোয়েট। আর এলিজাবেথান পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়। এছাড়াও উইলিয়াম শেক্সপিয়ার, তাকে বার্ড অফ অ্যাভন বলে ডাকা হতো, কারণ অ্যাভন হচ্ছে তার জন্মস্থানের নাম। অ্যাভনে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন কি অ্যাভনের কবি। এই জন্য তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। অ্যান্ড ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম। তাকে সব থেকে মহান নাট্যকার বলা হয়। তার বিভিন্ন ড্রামাটিক কাজ রয়েছে, যেখানে 39টা নাটক রয়েছে। এই নাটকগুলোর ভিতরে কমেডিস রয়েছে, ট্রাজেডিস রয়েছে, হিস্ট্রিস রয়েছে। তারপরে তার পোয়েটিক লেগেসি যদি বলি, কাব্যিক যে, তিনি তো কবিতাও রচনা করেছেন, সেখানে 154টা সনেট তিনি লিখেছেন। এছাড়াও বিভিন্ন লং ন্যারেটিভ পোয়েম তিনি লিখেছেন। এরপর যদি বলি তার প্রফেশনাল ক্যারিয়ার কিরকম ছিল, তিনি একজন প্রমিনেন্ট অ্যাক্টর ছিলেন, একজন শেয়ার হোল্ডার ছিলেন থিয়েটার কোম্পানিতে, অ্যাজ দ্য লর্ড চ্যাম্বারলাইন্স মেন, লেটার রিনেম দ্য কিংস মেন। এই লর্ড চ্যাম্বারলাইন্স মেনের পরবর্তী নাম হচ্ছে কিংস মেন। এই যে থিয়েটারটা ছিল, সেখানের তিনি শেয়ার হোল্ডার ছিলেন। তার যদি লিঙ্গুইস্টিক ইম্প্যাক্ট বলি, তিনি তিনি এতটাই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, দেখো, হি ইজ ক্রেডিটেড উইথ ইন্ট্রোডিউসিং ওভার 1700 নিউ ওয়ার্ডস। তিনি 1700 নতুন শব্দ ইংরেজি ভাষায় অ্যাড করেছেন, এবং কাউন্টলেস ইডিয়মস তিনি ইংরেজি ভাষায় যুক্ত করেছেন। তার মানে বোঝো যে তার অবদানটা কতখানি, যে একটা ভাষায় তিনি 1700 শব্দ আহ, মানে যুক্ত করেছেন, এবং অনেকগুলো ইডিয়মও যুক্ত এনেছেন তিনি। তারপর দেখো দ্য ফার্স্ট ফলিও। তার ফার্স্ট ফলিও হচ্ছে আফটার হিজ ডেথ হিজ কলিগস, তার যে সহকর্মীরা ছিল তারা প্রকাশ করেছিল তার প্রথম ফলিও, যেটা 1623 সালে। তিনি মারা গিয়েছিলেন 1616 সালে। আর 1623 সালে এই ফার্স্ট ফলিও পাবলিশ করা হয়, যেখানে যেখানে তার যে বিখ্যাত বিখ্যাত নাটক ছিল সেগুলো অ্যাড করা ছিল। সেখানে ছিল এগুলো, এই যে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, ঠিক আছে, এগুলো ছিল। এছাড়াও আমরা যে রোমিও আর জুলিয়েটের যে কাহিনী জানি না, তো এটাও কিন্তু ছিল। রোমিও অ্যান্ড জুলিয়েটের কাহিনীটা, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, একটা বিখ্যাত লেখা, আমরা সবাই এটা জানি। এবার দেখো তিনি বিয়ে করেছিলেন অ্যানি হ্যাথওয়েকে, অ্যান্ড টুগেদার দে হ্যাড 3 চিলড্রেন। তার 3টি সন্তান ছিল। আর এই হচ্ছে তার বিখ্যাত ট্র্যাজেডি এগুলো: হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো। ম্যাকবেথ মেবি তোমরা পড়েছো নাকি, ফার্স্ট ইয়ারে ছিল না নাকি সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ারে না ম্যাকবেথ না, আছে কিছু নেই। নাকি ফার্স্ট ইয়ারে ছিল? না, ফার্স্ট ইয়ারও ছিল না, সেকেন্ড ইয়ার না। সেকেন্ড ইয়ারে আছে ম্যাকবেথ? না না। নাই? ও তাহলে মনে হয় থার্ড ইয়ারে এটা। থার্ড ইয়ারে, আমার খেয়াল নেই, থার্ড ইয়ারে হবে তাহলে। যাই হোক, এগুলো প্রত্যেকটাই ট্রাজেডি, পড়লে দেখবা যে কতটা ট্রাজিক স্টোরি। তারপরে এন্ডুরিং ইনফ্লুয়েন্স, হিজ ওয়ার্কস রিমেইন দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি পারফর্মড অ্যান্ড ওয়াইডলি ট্রান্সলেটেড লিটারি পিসেস ইন দ্য হিস্ট্রি অফ গ্লোবাল থিয়েটার। মানে বৈশ্বিক যে থিয়েটার রয়েছে সেখানে তার লেখাগুলোই বেশি অনুবাদ করা হয়েছে, বেশি মঞ্চে নাটক মানে অভিনয় করা হয়েছে। এই কথাটা আর কি বলছে, মানে তার লেখাগুলো এতটা সুপরিচিত। এবং
আমরা কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েট এই নাটকটা কিন্তু সারা বিশ্বেই দেখছি, বিভিন্ন সিনেমায়, নাটকে। এই নাটক মানে এই যে রোমিও অ্যান্ড জুলিয়েটের কাহিনী, এটা কিন্তু মঞ্চে দেখানো হয়। ঠিক আছে, বিভিন্ন মুভিতে, বিভিন্ন নাটকে আমরা অলরেডি দেখতে পেয়েছি। এছাড়াও যখন নাট্যমঞ্চ হয় বা মঞ্চনাটক হয়, তো সেখানে কিন্তু রোমিও জুলিয়েটের কাহিনী দেখানো হয়। এরপর দেখো, অ্যাজ ইউ লাইক ইট, এই সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অনেক অনেক আহ, জনপ্রিয় একটি প্যাস্টোরাল কমেডি বা ট্রাজি কমেডি, বিলিভ টু হ্যাভ বিন রিটেন অ্যারাউন্ড 1599, বিশ্বাস করা হয় যেটা 1599 সালে হয়তো লিখেছিলেন। It is celebrated for its wit, complex gender dynamics, and insightful commentary on love and court life. এখানে কি রয়েছে? বুদ্ধিমত্তা, উইট, এবং কমপ্লেক্স জেন্ডার ডায়নামিক্স, মানে জটিল লিং। আমি বলি, এখানে যে নায়িকা, তিনি পুরুষ হয়ে যান, মানে পুরুষ সাজেন একটা কাহিনীতে, তো সেই বিষয়টা আর কি এখানে বলছে যে কমপ্লেক্স জেন্ডার ডাইনামিক্স অ্যান্ড ইনসাইটফুল কমেন্টারি অন লাভ অ্যান্ড কোর্ট লাইফ। এছাড়াও ভালোবাসা এবং যে রা- রাজ কি বলে, রাজসভার যে জীবনটা, রাজার যে কোর্ট লাইফটা, রাজাদের, তো সেই বিষয়টা এখানে ফুটিয়ে তুলেছেন লেখক। এছাড়া দেখো, এখানে এই নাটকটিতে, অ্যাজ ইউ লাইক ইট নাটকটিতে, নাটকটিতে রয়েছে পাঁচটা অ্যাক্ট: অ্যাক্ট ওয়ান, অ্যাক্ট টু, অ্যাক্ট থ্রি, অ্যাক্ট ফোর, আর অ্যাক্ট ফাইভ। তো আজকে আমরা পড়বো অ্যাক্ট ওয়ান নিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু আর আজকে আমরা শুধু অ্যাক্ট ওয়ান পড়বো। অ্যাক্ট ওয়ানের কাহিনী খুবই অল্প, খুবই সহজ। আগে চলো আমরা এখানের ক্যারেক্টারগুলো দেখে আসি। ক্যারেক্টারের ক্ষেত্রে রয়েছে রোজালিন্ড, অরল্যান্ডো, সিলিয়া, ডিউক সিনিয়র, ডিউক ফেডরিক। এই নামগুলো তোমরা আগে দেখো। ঠিক আছে, আমি এখন বলবো কে কার সাথে কার কি সম্পর্ক, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, ডিউক সিনিয়র, ডিউক ফ্রেডরিক, নাম দুটার সাথে মিল আছে না? দুজনের সাথে ডিউক সিনিয়র, মানে ডিউক আছে। তো ডিউক সিনিয়র হচ্ছে আহ আহ, ইসের রাজা, ওই যে এই নাটকের আহ, যে রাজ্য রয়েছে একটা, সে রাজ্যের কোচ। রাজা। রাজ্যটার ওকে। নাম জানো কি? দাঁড়াও, আমি রাজ্যটার নামটা ভুলে গেছি। রাজ্যটার নাম কি তোমার মনে আছে? বুঝিনি। দাঁড়া, রাজ্যের নাম কোচ। তার সাথে দেখাবে। মনে হয় দেয় নাই, বুঝছো? আর্ডেনই মনে হয়, আর্ডেনই রাজ্যের নাম সম্ভবত, কারণ ফরেস্ট অফ আর্ডেনে যায় না আমরা। এই আপনি পাইছি পাইছি পাইছি। রাজ্যের নাম হচ্ছে ওয়ারউইকশায়ার। কি নাম? রাজ্যের নাম ওয়ারউইকশায়ার। বাহ, আমি বুঝতেছি না। যাই হোক, ওই রাজ্যের কথাই আর আমি কি বলি বলি। WAR, হুম, WIC, উইক, SHIRE, ওয়ারউইকশায়ার, মানে কোর্টের নাম। ওয়ারউইকশায়ার। আচ্ছা হুম। দেখো, তো ডিউক সিনিয়র ছিলেন রাজা। ঠিক আছে, তো তিনি রাজা হওয়ার পরে তার যে ছোট ভাই ডিউক ফ্রেডরিক, তিনি করেন কি, ডিউক সিনিয়রকে মানে বনবাসে দিয়ে দেন। মানে তার যে ক্ষমতা, তিনি নিয়ে নেন, ডিউক ফ্রেডরিক নিয়ে নেন, এবং ডিউক সিনিয়রকে বনবাসে দিয়ে দেন। কোথায় দেন? ফরেস্ট অফ আর্ডেনে। হুম, এরা হচ্ছে দুই ভাই। তো ছোট ভাই ডিউক সিনিয়রকে বনবাসে দিয়ে দেন। কিন্তু এই যে ডিউক সিনিয়র, তার মেয়ে হচ্ছে রোজালিন্ড। এই রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের মেয়ে, আর সিলিয়া হচ্ছে ডিউক ফেডরিকের মেয়ে। তার মানে এই দুইজন হচ্ছে ভাই, আবার সিলিয়া আর রোজালিন্ড এরা হচ্ছে বোন, চাচাতো বোন। রোজালিন্ড হচ্ছে নায়িকা, তিনি হচ্ছে ডিউক সিনিয়রের কন্যা। আর সিলিয়া হচ্ছে, তিনি তিনিও নায়িকাই বলা যায়, কারণ তার নায়ক আছে, তবে তিনি সাইড ক্যারেক্টার, মানে ডিউক রোজালিন্ডের ফ্রেডরিক। বোন। হ্যালো। হুম। দুসিলিয়া হচ্ছে রোজাল্যান্ডের চাচাতো বোন, ডিউক ফ্রেডরিকের মেয়ে। আর এখানে দেখো, অরল্যান্ডো আর অলিভার, এরা আবার দুই ভাই।
এরা হচ্ছে এদের যে সম্পদ রয়েছে, এরা সম্পদশালী ব্যক্তি। তো এদের যে বাবা অলিভার এবং অরল্যান্ডো, এখানে অলিভার হচ্ছে বড়, অরল্যান্ডো হচ্ছে ছোট। তো অলিভার আর অরল্যান্ডোর বাবা যখন মারা যান তার আগে তার যে সম্পত্তি তার দুই সন্তানের নামেই দিয়ে যান এবং বলে যান যে তুমি ছোট ভাইয়ের দেখাশোনা করবে, তাকে শিক্ষিত বানাবে এবং তার সম্পদ তুমি বুঝিয়ে দেবে, এরকম কিছু। হ্যাঁ, কিন্তু অলিভার করে কি, তার ছোট ভাইয়ের দায়িত্ব তিনি সেভাবে পালন করেন না। তাকে তিনি সম্পদও দেন না এবং তাকে শিক্ষিতও করেন না, মানে শিক্ষাও দেন না। তো এই জন্য আর কি অরল্যান্ডো অলিভারের উপরে রাগান্বিত থাকে যে তুমি আমাকে কিছুই দাও নাই, তুমি বড় ভাই হিসেবে কোনো দায়িত্বই পালন করো নাই। এটা কাহিনী। এছাড়াও রয়েছে জ্যাক্স, টাচস্টোন, সিলভিয়াস, ফিবি, অড্রে, অ্যাডাম, চার্লস, অ্যামিয়ান্স, করিন, এরা রয়েছে। এখন দেখো আমরা আজকে অ্যাক্ট ওয়ানের কথা পড়বো। অ্যাক্ট ওয়ানে দেখো, এই যে শুরুর যে কাহিনী, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই ইনি হচ্ছে অরল্যান্ডো, আমাদের হিরো। আর ইনি হচ্ছে অলিভার। অলিভার হচ্ছে এর বড় ভাই। তো এই বড় ভাই মূলত, আমার কি কার্সর দেখা যাচ্ছে? এই যে আমি নির্দেশ করতেছি যে এইটা, হ্যাঁ। জি। আচ্ছা, তো যখন এখানে বসে আর কি অলি অরল্যান্ডো এমনি আর কি বসা ছিল, তো তখন অলিভার আসে ওর সাথে কথা বলতে। তখন অরল্যান্ডো খুব রাগান্বিত হয়ে যায়, কথার সাথে মধ্যে মানে রাগান্বিত হয়ে যায়। কারণ অলিভার তাকে তার সম্পদও দেয় নাই, তাকে শিক্ষিতও বানায় নাই, তার যত্নও নেয় নাই, তাকে খুবই তুচ্ছ করে বড় করছে এরকম। তো এই জন্য এক পর্যায়ে অরল্যান্ডো করে কি, তার বড় ভাইয়ের গায়ে হাত তুলে বসে, বুঝছো? মানে এক কথায় তাদের মধ্যে ঝগড়া বাইজা যায়। এরপর এই যে লোকটা উনি আবার ওদেরকে বলে যে তোমরা থামো, তোমরা এতটা ই করো না, কথা বলো না, মানে এত মারামারি করো না, এরকম বলে। তো পরবর্তীতে এখানে অরল্যান্ডো বলে কি, তুমি আমাকে শিক্ষাও দিবে আর আমার সম্পদও দিবে, আমার সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, আমি আমার নিজের ভাগ্য নিজে গড়ে নিবো অনেক। এটার কেউ বলে এখানে যে আমার সম্পদ তুমি আমাকে দিয়ে দাও। এরপরে এই যে এই মারামারিটার কারণে এই যে অলিভার, উনি হচ্ছে বড় ভাই, উনি রাগান্বিত হয়ে যায়, উনি খুবই রাগ করে। উনি করে কি, তার একজন কুস্তিগির রয়েছে, বুঝছো? তো আহ, এই যে কুস্তিগির, তাকে আর কি উনি ডাকে, দাঁড়া একটা সেকেন্ড। আচ্ছা দেখো, হ্যালো, আসো তুমি? হ্যালো। হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে কুস্তিগির তাকে আর কি বলেন যে একটা, মানে তারা একটা কুস্তির আয়োজন করছে, বুঝছো? রাজ্যে একটা কুস্তির আয়োজন করা হচ্ছে, সেটা হচ্ছে কি ডিউক ফ্রেডরিকের ওখানে একটা কুস্তির আয়োজন করা হয়েছে। তো সেই কুস্তি হবে কার ভিতরে? এই যে কুস্তিগির রয়েছে তার মধ্যে, আর তার এই যে অলিভারের ভাই অরল্যান্ডোর সাথে, ওনার সাথে হবে। এইটা আর কি সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই কুস্তিগিরের নাম হচ্ছে চার্লস। তিনি অনেক শক্তিশালী, তিনি অনেক শক্তিশালী। আর সেক্ষেত্রে দেখা যায় যে অরল্যান্ডো একদম শুকনা শাকনা একটা ছেলে, তো ওর সাথে কি মারামারি করবে, এরকম একটা অবস্থা। তো এই যে ম্যাচটা, এটা সেট করে কে? অলিভার। এবং অলিভার চার্লসের সাথে এখানে পরামর্শ করে যে তুমি আমার ভাইকে কুস্তির সময় এমন ভাবে মাইর দিবে যেন ও মরে যায়।
বুঝছো, এক কথায় মাইরা ফেলানোর, এখানে মাইরা ফেলানোর কথা বলে। যদি মারতেও না পারে এমন ভাবে মারবে যেন একদম ও চলাফেরাও না করতে পারে, মানে এরকম ভাবে ও নির্দেশ দেয়। এই আর প্রলোভনও দেখায় যে তোমাকে আমি খুশি করবো, এই টাইপের উনি প্রলোভন দেখায়। এরপরে তো চার্লস তো খুশি মনেই বলে যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো এর পরের সিনটাই হয় কোথায়, এই যে ইনি হচ্ছে সিলিয়া, আর ইনি হচ্ছে রোজালিন্ড, ইনি হচ্ছে আমাদের নায়িকা, আর ইনি হচ্ছে সিলিয়া। তো এরা আর কি রাজদরবারে মানে তাদের প্রাসাদে ছিল। তো এখানে রোজালিন্ডের মন খারাপ, কারণ হচ্ছে তার এই প্রাসাদে তার বাবা নাই। কারণ কি, তার বাবাকে ডিউক ফ্রেডরিক আহ, বনবাসে দিয়েছেন, কোথায়, ফরেস্ট অফ আর্ডেনে। কিন্তু তাকে কিন্তু বনবাসে দেয় নাই, কারণ সিলিয়া, এই যে ওর চাচাতো বোন, রোজালিন্ডের যে চাচাতো বোন, ডিউক ফ্রেডরিকের কন্যা, তিনি তার যে এই ডিউক সিনিয়রের কন্যা রোজালিন্ডকে অনেক ভালোবাসেন। ছোটবেলা থেকে তারা দুই বান্ধবীর মতো বড় হয়েছেন, এবং এই সিলিয়া রোজালিন্ডকে অত্যন্ত পরিমাণে পছন্দ করেন এবং ভালোবাসেন। তারা দুই বোন একদম আপন বোনের মতোই, একে অন্যকে ছাড়া থাকতে পারে না এরকম। তো যেহেতু সিলিয়া তার বাবার কাছে অলরেডি আছে, প্রাসাদেও আছে, কিন্তু তার বোনকে তার সবসময় লাগবে। আর রোজালিন্ডের মন খারাপ, কারণ হচ্ছে তার বাবাকে বনবাসে দেয়া হয়েছে, সে এখনো বনবাসে, ফরেস্ট অফ আর্ডেনে। সে কারণে তার মন খারাপ। এই মন খারাপ থাকার কারণে সিলিয়া করে কি তাকে যে কোনো ভাবে খুশি করতে চায়, বিভিন্ন কিছু আয়না দেখায় যে দেখো এই বিষয়টা অনেক সুন্দর, মানে বিভিন্ন কিছুকে আয়না দেখায় ওরে খুশি করার জন্য বা আনন্দিত রাখার জন্য। তো রোজাল্যান্ড করে কি, যে তুমি আমাকে যাই কিছু দেখাও আমার মনে তো শান্তি আসবে না, কারণ আমার বাবা তো বনবাসে দিয়েছে, এই এই যে নির্মম পরিবেশ, এটা তো আমি কখনোই অ্যাভয়েড করতে পারবো না। মানে ও আবার বলে ওর কষ্টের কথাগুলো। এরপর ও বলে হ্যাঁ আমি জানি বোন যে তোমার বাবা এখানে নেই। মানে ও আবার সঙ্গে বলে যে আমি তো এগুলো জানি। তো এই সময় আবার বাহির থেকে একটা লোক আসে, ইনি হচ্ছে করিন, ওনার নাম হচ্ছে কি করিন। তো উনি আসার পরে বলে যে জানো এইখানে আমাদের কুস্তির একটা আয়োজন করা হয়েছে, তো এটা তো শুরু হতে যাচ্ছে, চলো তোমরা যাবা না? তো উনি আর কি ডাইকা নিয়ে যায় ওদের সাথে, তো ওরা দুইজনে সেই কুস্তির এখানে দেখতে যায়। তো দেখতে যাওয়ার সময় তারা যখন দেখে যে ওই কুস্তিগির চার্লসের সাথে অরল্যান্ডো অরল্যান্ডো মানে লড়াই করবে, কুস্তি করবে, তো এটা দেখে তারা খুবই অবাক হয় যে এরকম মানে এত শুকনা শাকনা একটা ছেলে অত বড় একজন ব্যক্তির সাথে বা কুস্তির গিরের সাথে লড়াই করবে, এটা একটা বেমানান বিষয় না, দেখতেই তো দৃষ্টিকটু লাগে। তো এরা দুইজনে করে কি, ওকে ডাক দেয়, ডাক দিয়ে বলে তুমি এটা লড়াই করো না, তার কারণ তোমার ক্ষতি হয়ে যাবে, এটার করে নিষেধ করে। কিন্তু ও বলে না সমস্যা নেই, আমি এখানে লড়তে এসেছি, এরকম বলে অরল্যান্ডো শেষে কুস্তি লড়তে লড়তে যায়, বুঝছো। আর ওরা তো অনেক ভয় পায় যে কি না কি হয়ে যায় আবার এই জন্য। তো অরল্যান্ডো করে কি, এই কুস্তির সময় অনেক কষ্টে শেষে এই চার্লস কুস্তিগিরকে ও হারিয়ে ফেলে, মানে ওই জেতে শেষ পর্যন্ত। আর চার্লস যে কুস্তিগির রয়েছে তিনি হেরে যায়, আর অরল্যান্ডোর কোনো ক্ষতি হয় না। তো পরবর্তীতে এই যে রোজালিন্ড আবার ওনাকে একটা উপহার দেন, একটা মানে লকেট টাইপের একটা উপহার দেন। সেই উপহারটা দেওয়ার সময় মানে তাদের ভিতরে যে দেখা হয়, এই যে দুইজনের যে দেখা হয়, এই দেখার মাধ্যমে অরল্যান্ডো রোজালিন্ডকে পছন্দ করে ফেলেন, রোজালিন্ডও তাকে পছন্দ করেন, বাট ওইভাবে তিনি প্রকাশ করেন না বা নিজেও বুঝতে পারেন না, বুঝছো। কিন্তু অরল্যান্ডো এখানে ওকে খুবই খুবই পছন্দ করেন, মানে দেখার পরে। এবার পছন্দ করে এরা তো এখানে আহ, ওই উপহারটা দেওয়া শেষে ওরা প্রাসাদের ভিতরে চলে যায় এই দুইজন, আর অরল্যান্ডো এখান থেকে চলে যায়। তো প্রাসাদের ভিতরে যাওয়ার পরে একটু পরেই দেখা যায় যে এই স্ক্রিনে কি এই পিকচারটা দেখা যাচ্ছে ভালো মতো? হুম। আচ্ছা, এই নিয়ে হচ্ছে যে ডিউক ফ্রেডরিক, রোজালিন্ডের চাচা, বুঝছো। তো ডিউক ফ্রেডরিক হঠাৎ করে আসে আর রোজালিন্ডকে বলে তুমি আর এই প্রাসাদে থাকতে পারবে না, তুমি তোমার বাবার মতো চলে যাও, বুঝছো। মানে ওরা ডাইরেক্ট সে রাজপ্রাসাদ থেকে চলে যেতে বলে যে কোথায় যাবো আমি জানি না, কিন্তু তুমি চলে যাও, তার কথা হচ্ছে এরকম। তো এরকম বলে। তো রোজালিন্ড তো অনেক ভয় পেয়ে যায় যে ও কোথায় যাবে কি করবে, এটা নিয়েও ভয় পেয়ে যায়। এরপর বলে আপনি মানে তারপর আবার একটু কটু কথাও বলে যে আপনি আপনার বড় ভাইকে পাঠিয়ে দিয়েছেন, মানে আপনার মতো, মানে আপনার এরকম প্রাসাদে আমার থাকারও ইচ্ছে নেই, মানে একটু রাগ করে ওইটা বলে, কিন্তু কথাগুলো একটু শৈল্পিক টাইপের হয়, বুঝছো। মানে আর তোমরা পড়ার সময় দেখবে, এই নাটকটা পড়ার সময় দেখবে যে তাদের কথাবার্তা একটু শৈল্পিক টাইপের, যেহেতু এটা একটা ইসের মানে নাটক, অনেক আগের একটা নাটক লেখা, তো তাদের কথাবার্তাও এরকম একটু
ছন্দের সাথে বা একটু গাম্ভীর্যপূর্ণ আছে। তো এখানে আর কি তাদের মধ্যে একটা কথা হয়, আর ডিউক ফ্রেডরিক রাজিই হয় না যে রোজালেন্ডকে রাখবে। রোজালেন্ডকে তিনি পাঠাইয়ে দিবেন, যেহেতু তার বড় ভাইয়ের মেয়ে, তো যদি তাদের ক্ষতি করে ফেলায় এটাও তার একটা চিন্তা, বুঝছো। তো তো এই জন্য শেষ পর্যন্ত রোজালেন্ডকে তিনি তাড়াই দিতে চান। এরপরে যখন তারাই দেন, এই হচ্ছে রোজালিন্ড দাঁড়ানো এখানে, কষ্টের সাথে দাঁড়ানো। আর এই হচ্ছে সিলিয়া। সিলিয়া আবার তার বাবার কাছে রিকোয়েস্ট করে যে বাবা তুমি ওকে পাঠাইও না, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো, ওই তো আমার বান্ধবী, ওই তো আমার সব, ওরে ছাড়া আমি থাকতে পারবো না। তারপরে তোর বাবা শোনে না কথা, যে না ওর থাকতে পারবে না, প্রাসাদে থাকতে পারবে না, এটা বলে। এরপরে উনি করে কি, মানে শেষ পর্যন্ত সিলিয়ার পায়ে পড়ে মানে রিকোয়েস্ট করে যে তুমি ওকে তাড়াইও না, ওকে রাখো এখানে, ওকে কোথাও যাইতে দিও না, এটা আর কি বলে। কিন্তু তারপরও ইনি রাজি হন না। ইনি বলেন না, কালকে সকাল হতে হতেই ওকে, রোজালিনকে চলে যেতে হবে, প্রাসাদেও থাকতে পারবে না, এটা বলে তিনি চলে যান। এরপরে হচ্ছে মানে এখান থেকে উনি চলে যাওয়ার পরে আহ মানে ব্যানিশমেন্টের কথা আর কি বলেন উনি। এরপরে দাঁড়াও, সিলিয়া এরপর বলে কি যে রোজালিনকে আর কি একা যাইতে দিবেন না, মানে উনি চিন্তাই করে যে দিবেনই না, যে না তুমি যাইতে পারবে না। এরপরে তারা দুইজনে যখন বুঝতে পারে যে না আমরা আসলে আলাদা হয়ে যাচ্ছি, এটা যখন তারা বুঝতে পারে, তখন সিলিয়া ডিসাইড করে যে আমি তোমাকে একা ছাড়বো না। এটা সিলিয়া ডিসাইড করে, যেহেতু বাবা তোমাকে রাখবে না, তাহলে আমিও এখানে থাকবো না, এটা বলে সেও রোজালিন্ডের সাথে যেতে চায়। এখন এখানে একটা জিনিস বিষয় আছে, যখন প্রাসাদে রোজালিন্ড ছিল, প্রত্যেকটা সময় সে একটা গাম্ভীর্যপূর্ণ বা দুঃখের ভিতরে ছিল, মানে তার মনে দুঃখ ছিল, কারণ তার বাবা এখানে নেই, তার বাবাকে কি বন্দোবস্ত দেয়া হয়েছে। তো সেজন্য সে এখানে ভালো থাকলেও, মানে সে এখানে নিরাপদ থাকলেও তিনি দুঃখে ছিল, তার মনে কোনো শান্তি ছিল না। তো পরবর্তীতে যখন সে আর কি মানে রোজালিন্ড এবং সিলিয়া যখন ডিসাইড করে একত্রে যে তারা আসলে এই রাজ্যে আর থাকবে না, তারা চলে যাবে, এটা যখন তারা দুজনে ডিসাইড করে, তখন আহ রোজালিন্ড হচ্ছে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। তো উনি বলে যে আমরা তো এভাবে আসলে বাইরে যেতে পারবো না, যেহেতু আমরা দুইটা মেয়ে, আমরা যদি এখন বাইরে যাই তাহলে তো আমাদের বিপদ হবে। তো এই জন্য তারা ডিসগাইজ নেয়, মানে ছদ্মবেশ নেয়। ছদ্মবেশ নিয়ে রোজালিন্ড সাজে ছেলে, এবং তার নাম রাখে গ্যানিমেড। এই নাম কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং পরীক্ষায় আসে, ব্রিফ কোশ্চেনে আসে। এছাড়াও ভিতরে লিখতে লাগে যে রোজালিন্ড কি নামে সেজেছিল ছেলে। তো তিনি গ্যানিমেড নামে আহ, ছেলে সাজে, বুঝছো, গ্যানিমেড, GANY, গ্যানি মেড, MEDE, গ্যানিমেড। আসলে আমি ভালো মতো এটা স্লাইড রেডি করতে পারিনি, এই জন্য নামটা লিখে দিতে পারি নাই, খুবই দুঃখিত। এখন দেখো, তো গ্যানিমেড নামে ও ছেলে সাজে, আর সিলিয়া করে কি, একজন বৃদ্ধ মহিলা সাজে। তো একটা ছেলে আর একটা বৃদ্ধ মহিলা যদি একত্রে কোথাও যায়, তাহলে কি তাদের বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই? চোর ডাকাতেরও বিপদ হওয়ার সম্ভাবনা নাই, বা কোনো অন্য কোনো ঝামেলা হওয়ারও সম্ভাবনা নেই, কারণ যেহেতু তারা ইয়াং মেয়ে, মানে যুবতী কন্যারা, তো তারা বের হলে তাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেইটা অ্যাভয়েড করার জন্য তারা কি করে, আহ, তাদের মানে পরিচয় গোপন করার জন্য তারা নিজেদেরকে ছদ্মবেশ ধারণ করে। তো রোজালিন্ড হচ্ছে গ্যানিমেড নাম রাখে, সে ছেলে সাজে, আর সিলিয়া সাজে একটা বৃদ্ধ মহিলা। তো বৃদ্ধ মহিলা তার নাম রাখে হচ্ছে অ্যালিয়েনা। আর সে এরকম সাজে, এমন বৃদ্ধ মহিলা যারা হচ্ছে ওই যে মাঠে ঘাটে ভেড়া চড়ায় না, সেরকম একজন মহিলা সাজে, মানে সে ভেড়া চড়ায় এরকম একজন মহিলা। আর তারা তাদের যে কোর্টের যে জেস্টার ছিল না, সে তার নাম হচ্ছে টাচেস্টন। তিনি একজন ফানি একজন ব্যক্তি। সেই টাচেস্টনকে নিয়ে, মানে ফানি কিরকমের, অতটা বুদ্ধি নাই, আবার একদম যে বুদ্ধি নেই তাও না, মানে কিছু মানুষ থাকে না অনেক ফানি টাইপের, মানে একটু বোকা বোকা টাইপের, একটু ফানি, আবার কিছু বুদ্ধি মানে মানে বুদ্ধিমত্তার কথাও বলে। তো সেরকম একজন ব্যক্তি টাচেস্টন। তো টাচেস্টনকে তারা সঙ্গে নেয়, তারা দুইজন ছদ্মবেশ ধারণ করে এবং টাসেস্টনকে সঙ্গে নেয়। এবং সকাল হওয়ার পূর্বেই তারা করে কি, রাজপ্রাসাদ ছেড়ে ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে রওনা দেয়। এই হচ্ছে অ্যাক্ট 1-এর কাহিনী, বুঝছো। তো এই অ্যাক্ট 1-এর কাহিনী আজকে এই ক্লাসে এই পর্যন্তই। এর পরবর্তী যে অ্যাক্টগুলো রয়েছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো এই অ্যাক্ট 1-এর কোনো কাহিনী।
কোশ্চেন থাকলে। হ্যালো। Question হচ্ছে, আমি এক জায়গায় পড়ছিলাম যে এই অরল্যান্ডো যখন খেলা জিতে তখন এই রাজা বলে যে তুমি জিতছো খেলায়, তুমি এখন কি চাও বলো। হুম। তখন ওই অরল্যান্ডো কি যেন বলে, মনে করতেছে না। তারপর বলে যে তোমার পরিচয় কি, বলছে যে আমি এক ছেলে হুম। অলিভার ডি বয়েস, না অলিভার না, কি তার জন্য মানে বলে যে আমি এক ছেলে। হ্যাঁ, তারপর অরল্যান্ডো অরল্যান্ডো ডিপ বলে যে বয়েজ। ওনার পুরো নাম অরল্যান্ডো ডিপ বয়েজ। মানে ওর বাবার নাম কি যেন ডি বয়েস, হ্যাঁ। হ্যাঁ। এবার সে এক ছেলে আমি, এবার বলছে, তুমি আগে বলবা না ও তো আমার শত্রু, হ্যাঁ আমার বড় ভাইয়ের বন্ধু, এ মানে আমার হুম। শত্রু, এটা সেটা, তুমি চলে যাও, এরকম বলছিল। শোনো, এইখানে আরো অনেক সংলাপ রয়েছে, আরো অনেক কথা রয়েছে, হুম হুম কিন্তু আমি তোমাকে বলেছি যে মূল বিষয়বস্তুটা কি, বুঝছো? আমি কিন্তু হুম কাহিনী আকারে বুঝাচ্ছি, আমি কিন্তু কারো হুম সংলাপ বলতেছি না, আমি কিন্তু কাহিনী আকারে বুঝাচ্ছি যে মূল কাহিনী হচ্ছে এটা। বুঝতে হুম হুম পারছো? আর যদি তুমি ডাইরেক্ট ওই মানে কার কি সংলাপ কে কি বলছে এভাবে পড়তে চাও, তাহলে সেটাও সম্ভব, তাহলে আমরা ওই হুম। বই থেকে পড়বো। আর আমি, তুমি বললা না যে তোমার অনেকটা কাহিনীটা মানে খুব বুঝতে, বড়, তাই না? হ্যাঁ একদম, যে কাহিনীটা বুঝতে সমস্যা হইতেছে, তো আমি এই জন্য কোন কাহিনীর পর হুম হুম কোনটা হুম। হয়েছে এই জন্য আমি ওইভাবে সাজাইছি। বুঝতে পারছো? না ঠিক আছে, এই ঠিক একটা আছে। নাটক দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে সংলাপ অনুযায়ী যেরকম আছে হুবহু সেম, হুম হুম। হ্যাঁ। আরটা আছে বিষয়বস্তু কি, যে কোনখানে কি হয়েছে। এখানে মনে করো এই যে এরকম করতে আহ, হয় অনেক সময় চার্লসের লাগবে, সাথে তাই যে না? কথাবার্তা, হ্যাঁ, চার্লসের সাথে যে তার অলিভারের কথাবার্তা, আমি কিন্তু এক্স্যাক্টলি বলি নাই যে তারা কি কথা বলছে। আমি বলছি তারা এখানে ষড়যন্ত্র করছে এক কথায়, যে চার্লস যাতে ওকে মেরে ফেলে এরকম, সে তাকে প্রলোভন দেখাইয়া বলছে। তো এক্সাক্ট সংলাপ যদি তুমি পড়তে চাও সেটা আলাদা বিষয়, আবার কাহিনী আকারে যদি জানতে চাও সেটা আবার আলাদা বিষয়। বুঝছো? দুইটা দুইভাবে পড়া যায় নাটক। সংবাদ তো মানে অনেক বড় নাটক তো অনেক বানাতে। বড়, এই জন্য তুমি যদি সংলাপ হিসাবে পড়ো তাহলে তোমার শেষ হবে না। তোমার পড়তে হবে এরকম যে কাহিনী জানতে হবে, প্লাস কোনখানের কোন কথাগুলো বেশি ইম্পর্টেন্ট সেই কথাগুলো মার্ক করে কোটেশনের জন্য রাখতে হবে। বোঝা গেছে? ওটাও বলে দেবো তাহলে, মানে কোন কোটেশন গুলো দিলে ভালো হয়, এটা হুম। একটু বলছো? হ্যাঁ, সেটা তো অবশ্যই বলবো, কিন্তু আমি আগে কাহিনী বুঝাতে চাচ্ছি, তারপর শেষে দেবো কোটেশন, যে এই সময় ওই কথাটা ইম্পর্টেন্ট ছিল। বুঝছো? আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে আমরা অ্যাক্ট টু থেকে বাকি যে অ্যাক্টগুলো আছে ওগুলো দেখে ফেলবো অনেক, ঠিক আছে? তাহলে আচ্ছা তো হয়ে গেলো। এই, তোমাকে অনেক আচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।